আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 2-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 4। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আলোচনাটা যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে বলছে এক্সট্রাক্ট ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়েডার্ড কুইল্ট বাই জসিমউদ্দিন। এক্সার্ট মানে হচ্ছে সংগ্রহ করা, বা আমরা নেওয়াও বলতে পারি, এবং অনেক ক্ষেত্রে এটাকে উদ্ধৃতাংশ হিসাবেও বলা হয়ে থাকে। হ্যাঁ, তো এটার অনেকগুলো অর্থ হয়। আর এমব্রয়েডার্ড মানে হচ্ছে নকশা বা নকশি, আর কুইল্ট মানে হচ্ছে কাঁথা। সো এমব্রয়েডার্ড কুইল্ট মানে হচ্ছে নকশি কাঁথা। আর দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়েডার্ড কুইল্ট অর্থাৎ নকশি কাঁথার মাঠ, এটা কবি জসিমউদ্দিনের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। তো এই কবিতা থেকে আমাদের এই যে নিচের এই অংশটুকু বা উদ্ধৃত অংশটুকু নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আমরা নিচে কবিতার বেশ কিছু লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে কবি জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা নকশি কাঁথার মাঠ থেকে নেওয়া হয়েছে। এটা যেহেতু একটা বাংলা কবিতার ইংরেজি অনুবাদ, তো আমি যখন আবার এটাকে অনুবাদ করব তখন কিন্তু আমাদের হুবহু লাইন বাই লাইন মিলবে না, এবং এই জিনিসটা কোনো কবিতার ক্ষেত্রেই কিন্তু হয় না। হ্যাঁ, এই কথাটা আমি বরাবরই বলে থাকি তোমাদেরকে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমাদের নকশি কাঁথার মাঠ কবিতার যে মূল কবিতাটা সেটা এখানে লিখে দিয়েছি, আর এ পাশে ইংরেজিটা রাখলাম। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে বলছে স্প্রেডিং দ্য এমব্রয়েডার্ড কুইল্ট। স্প্রেডিং মানে হচ্ছে ছড়ানো, অর্থাৎ নকশি কাঁথাটা ছড়িয়ে। শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট। সে হচ্ছে অনেক রাত পর্যন্ত বা দীর্ঘ রাত সে কাজ করে। অ্যাজ ইফ মনে হয় হার পয়েন্ট ওয়্যার অন হিজ বিরিভড ফ্লাইট। বিরিভড ফ্লাইট মানে হচ্ছে প্রিয়জন হারানোর যে ব্যথা বা বেদনা, বা প্রিয় মানুষটাকে হারিয়ে আমাদের মনের যে অবস্থা হয় সে অবস্থাটাকে বোঝানো হচ্ছে। তো এখন মনে হচ্ছে দেখে যেন মনে হয় যে সে হচ্ছে প্রিয়জনের বিয়োগ ব্যথায় কাতর একটা কবি। মেনি আ জয় অ্যান্ড মেনি আ সরো, অর্থাৎ অনেক সুখ অনেক দুঃখ। ইজ রিটেন অন হার ব্রেস্ট, তার বুকে লেখা আছে। তো এবার এতটুকুর হচ্ছে আমি কবির ভাষায় বলছি এতটুকু অংশ, যে নকশি কাঁথাটা বিছাইয়া সাজু সারারা তাকে ছবি, ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি। অনেক সুখের দুঃখের স্মৃতি ওরই বুকে আছে লেখা। অর্থাৎ দেখো এই যে এখানে ইংলিশে বলছে শি, আর বাংলায় বলছে সাজু। সাজু হচ্ছে এই নকশি কাঁথার মাঠ কবিতাটার নায়িকা। এখানে তার নামটা উল্লেখ রয়েছে, আর ইংরেজি কবিতায় তার নামটা উল্লেখ না করে প্রোনাউন ইউজ করা হয়েছে। তো সাজু হচ্ছে নকশি কাঁথাটা বিছায়া মানে সারা রাত সেখানে ফুল আঁকে বা নকশা করে, এবং এই যে তার প্রতিটা নকশা বা ওই কাঁথার প্রতিটা ফোল্ড দেখে মনে হয় যে যেন তার হচ্ছে গোপন যে ব্যথা, তার মনের যে কষ্ট বা তার বিরহের যে ব্যাপারটা, সেটা ওই কাঁথার মধ্যে সে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তো এখানে দেখো বাংলায় কবি কথাটা উল্লেখ করেছেন। তো কবি শব্দটা এখানে কেন এসেছে? কারণ আমরা জানি কবি হচ্ছে তার মনের অবস্থাটা শব্দের মাধ্যমে বা লেখার মাধ্যমে প্রকাশ করে থাকে। তো তেমনি সাজু সুই সুতার বিভিন্ন ধরনের কারুকার্যের মধ্য দিয়ে তার মনের যে অবস্থা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে, এবং এই যে সে নানান ধরনের নকশা করছে, এই নকশাগুলোর মাঝে তার বুকের ভিতর জমা বিভিন্ন সুখের স্মৃতি এবং দুঃখের স্মৃতিগুলো সে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তারপর বলছে দেখো, দ্য স্টোরি অফ রুফাইস লাইফ ইজ দেয়ার, অর্থাৎ রুফায়ের জীবনের গল্প এখানে লাইন বাই লাইন এক্সপ্রেসড। এক্সপ্রেস মানে হচ্ছে ব্যক্ত হওয়া বা প্রকাশ হওয়া। তো রূপায়ের জীবনের ইতিহাস বা রূপায়ের জীবনের গল্প এখানে লাইন বাই লাইন ব্যক্ত করা হয়েছে বা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই যে কবি বলছেন তার জীবনের ইতিহাসখানি কহিছে রেখায় রেখায়। লাইন বাই লাইন মানে রেখায় রেখায়
এরপর বলছে হাউ উইল হি বিয়ার দ্য পেন মাদার। বিয়ার মানে হচ্ছে সহ্য করা, অর্থাৎ এই দুঃখ সে কীভাবে সইবে। কবি বলছেন এই ব্যথা সে মাগো কেমনই সহিবে। তারপর বলছে অন দিস কুইল্ট লাইস অল অফ মাইন, অর্থাৎ এই কাঁথায় সমস্ত কিছু আমার, অর্থাৎ এই কাঁথার মধ্যে যা কিছু আছে, যা কিছু সে এঁকেছে বা ফুটিয়ে তোলার চেষ্টা করছে সব কিছুই তার। এরপর বলছে আবার অল মাই পেন অ্যান্ড মাই গ্রিফ, অর্থাৎ আমার সমস্ত দুঃখ, আমার সমস্ত বেদনা, অ্যাব্রোটাইড লাইন বাই লাইন, মানে একে একে এখানে নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ মোর যত ব্যথা, মোর যত কথা এরই বুকে লিখে যায়। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাহলে মা এটা আমার কবরের গায়ে মেলে দিও। হ্যাঁ, গ্রেভ মানে হচ্ছে কবর। দিস পিকচার অফ মাই গ্রিভ, আমার বেদনার যে ছবি, মানে এটার কথাই বলছে যে নকশি কাঁথাটাতে পুরাটা কাঁথা জুড়ে সে যেহেতু তার জীবনের দুঃখটাকে ফুটিয়ে তুলেছে, তো ওই কথাটাই বলছে যে এটাকে আমার কবরের উপর মেলে দিও। এবং বলছে এরকম যে আমি গেলে মোর কবরের গায়ে এসে মেলে দিও ভাই। এরপর বলছে দিস পিকচার অফ মাই গ্রিফ দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট। গ্রিফ মানে দুঃখ, অর্থাৎ আমার এই দুঃখের ছবি। এরপর বলছে যে কি তার এবং আমার, মানে দুজনের একসাথে বলা হচ্ছে, মে মিংলিং ফাইন্ড রিলিফ। হ্যাঁ, অর্থাৎ তার এবং ওই যে একটু আগে আমরা রূপায়ের কথা শুনলাম, এখানে এই দুজনের কথা বলা হচ্ছে, সাজু এবং রূপায়, তাদের দুজনের বুকের মাঝে জমা যে দুঃখ, এটা কি হবে, যে মে মিংলিং ফাইন্ড রিলিফ। রিলিফ মানে হচ্ছে প্রশান্তি, মিংলিং মানে হচ্ছে, মিঙ্গল মানে হচ্ছে মিল। হ্যাঁ, যখন তাদের দেখা হবে, মিলন হবে, তখন হচ্ছে তাদের মাঝে একটা প্রশান্তি কাজ করবে। অর্থাৎ সাজু এবং রূপায়ের যে দুঃখটা মনের মাঝে, এই দুঃখটা তখনই শেষ হবে যখন তাদের আবার দেখা হবে, বা তাদের দেখা হবার মধ্য দিয়ে তাদের এই বেদনার অবসান হবে। এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। এবং বলছে কবি মোর ব্যথা সাথে তার ব্যথাখানি দেখে যেন মিল করে জনমের মতো সব কান্না আমি লিখে গেল কাঁথা ভরে। তো এটা খুবই কষ্টের একটা কবিতা। এখানে সাজু এবং রূপাই দুজনই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাদের বিয়ের পর দুটা গ্রামের মধ্যে ফসল তোলার উৎসবের সময় একটা মারামারি হয়। তো তোমরা হয়তো বা গ্রামের একটা মারামারির কথা শুনে থাকবে যে মানে লাঠি দিয়ে খুব মারামারি হয় মারাত্মকভাবে দুই গ্রাম বা দুটা পক্ষের মধ্যে। তো সেরকমই হয়েছিল, এবং এই মারামারির কারণে যেহেতু একটা বড় আকারের গণ্ডগোল ছিল, তাই গল্পের নায়ক সাজু হচ্ছে পুলিশের ভয়ে গ্রাম থেকে পালিয়ে গেল। এবং মাসের পর মাস রূপাই যখন গ্রামে আসে না, বা সাজু যখন তার হাজব্যান্ডকে দেখতে পায় না, তখন তার মনের ভিতর আস্তে আস্তে তার হাজব্যান্ডের জন্য একটা কষ্ট মানে জমতে শুরু করলো, বা তার হাজব্যান্ডকে না দেখতে পাওয়ার কারণে তার ভিতরে একটা বিরহ কাজ করছিল। এবং সে যেহেতু আমাদের গ্রাম বাংলার একটা সহজ সরল মেয়ে, হ্যাঁ, এবং এই কাহিনী তো অনেক আগের, অনেক অনেক বছর আগের। তো এখন সে তার যে দুঃখটা, তার যে বেদনাটা, এই বেদনাটা প্রকাশ করার জন্য নকশি কাঁথাকে বেছে নিয়েছে। ঠিক আছে, সে হচ্ছে তার সমস্ত কথা বা তার যত জল্পনা কল্পনা, তার সমস্ত কিছু সে হচ্ছে বিভিন্ন ধরনের আঁকাআঁকির মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং রাতের পর রাত জেগে সে হচ্ছে এই নকশি কাঁথাটা সেলাই করেছে, এই আশাতে যে কোনো একদিন তার হাজব্যান্ড হয়তো বা গ্রামে ফিরে আসবে। তো এভাবে অপেক্ষা করতে করতে সে হচ্ছে অসুস্থ হয়ে গেল, কিন্তু তারপরও রূপাই কিন্তু গ্রামে ফিরে আসলো না। তাই সে একদিন তার মাকে ডেকে বলল যে আমি যদি মারা যাই তাহলে এই কাঁথাটা আমার কবরের উপর দিয়ে দিও, যাতে করে রূপাই যদি কখনো ফেরত আসে তাহলে সে আমার এই দুঃখটা, আমার তাকে হারিয়ে আমার যে যন্ত্রণা হয়েছে সে যন্ত্রণাটা সে বুঝতে পারবে। তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা সাজু মারা যায়, এবং তার মানে ওসিয়ত অনুসারে তার কবরের উপর এই নকশি কাঁথাটাকে মেলে দেওয়া হয়। তারপর অনেক দিন পর রূপাই এক মধ্যরাতে ওই সাজুর কবরের কাছে আসে, এবং
রূপাই কিন্তু বাঁশি বাজাতো এবং সে হচ্ছে আগের মতো ওই করুণ সুরে হচ্ছে বাঁশি বাজাচ্ছিল এবং গ্রামবাসীরা তার বাঁশির আওয়াজ শুনে বুঝতে পারলো যে রূপাই ফিরে এসেছে। তো রূপাই যখন সাজুকে দেখলো যে সাজু মারা গেল এবং তার কষ্টের কথা, তার বেদনার কথা এই নকশি কাঁথার উপরে তুলে ধরার চেষ্টা করলো, তখন রূপাই সে নকশি কাঁথাটার উপর শুয়ে গেল এবং পরিশেষে আমাদের যে গল্পের নায়ক রূপাই সেও সেখানে ওই কবরের পাশেই মারা গেল। তো এই হচ্ছে আমাদের টোটাল কবিতাটা। আমি তোমাদের দেখাচ্ছি একটু, এটাই হচ্ছে এই যে কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ, যেটা কিনা তোমরা হচ্ছে এই যে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন ওনার ছবি এখানে দেওয়া আছে এবং এটাই হচ্ছে আমাদের এই যে গল্পের যে নায়ক বা আমাদের কবিতার যে নায়ক সে রূপাই। এবং এই রূপাইয়ের এই কবিতাটা তোমরা কিন্তু ছোটোবেলায় পড়েছো যে এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। এটা কিন্তু তোমরা আগে একবার পড়েছো। তো অনেক বড় একটা কবিতা, হ্যাঁ, এই কবিতাটা তোমার বেশ বড় এবং এইটার কিছু অংশ শুধুমাত্র তোমাদেরকে দেওয়া হয়েছে। তো কবিতাটার আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্টে তোমরা জানাবা। আমি পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।